বন্ধুরা, আপনি কি কখনো রাত্রের অন্ধকারে আকাশের দিকে চেয়ে দেখেছেন এবং ভেবেছেন যে আপনার জীবন কোন দিকে যাচ্ছে? কখনো কি এমনটা হয়েছে যে আপনি নিজের স্বপ্নকে পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করে চলেছেন, কিন্তু তবুও ওই স্বপ্ন হাত থেকে বেরিয়ে গেছে? হয়তো আপনিও ওই ব্যথাকেও অনুভব করেছেন, যখন আপনার নিজের কাছের মানুষেরা, আপনার বন্ধু বান্ধবেরা, সেই সমস্ত মানুষেরা যাদের আপনি কখনোই কোনো ক্ষতি করেননি, তারাই আপনার বিরুদ্ধে চলে গেছে। তাদের চোখের মধ্যে জ্বলন, তাদের কথার মধ্যে কটাক্ষ এবং তাদের মনের মধ্যে শুধুমাত্র আপনার জন্য ঈর্ষা রয়েছে। কেন? কারণ আপনি কোনো বড় কিছু করতে চান, কারণ আপনি হার মেনে নেননি। কিন্তু প্রশ্ন এটা হলো, আপনি কি সত্যি সত্যি জানেন যে নিজের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার রাস্তা কি? আপনি কি জানেন যে আপনার সমস্ত ছোট ছোট অভ্যাস এবং প্রাত্যহিক সিদ্ধান্ত আপনার শত্রুদের মজবুত করে তুলছে? তাই আজ আমি আপনাদের এমন একটি কাহিনী শোনাতে চলেছি, এমন একটি শিক্ষা দিতে চলেছি, যেটা না শুধুমাত্র আপনার মনকে ছুঁয়ে যাবে, এর সঙ্গে সঙ্গে এটা আপনার মস্তিষ্ককে উন্নত করে তুলবে। এই কাহিনীটি হলো ভগবান বুদ্ধের, যেখানে তিনি নিজের 7টি রহস্যের কথা বলেছেন, যেগুলো যদি আপনি একবার বুঝে নেন, তাহলে না শুধুমাত্র আপনি অনেক বেশি অর্থ উপার্জন করতে পারবেন, এর সঙ্গে সঙ্গে আপনি নিজের শত্রুদেরও অবাক করে দেবেন। কিন্তু মনে রাখবেন, এই রহস্য এতটা শক্তিশালী যে এটা কখনোই কাউকে বলবেন না। তো আসুন শুরু করা যাক। একবার একটি ছোট্ট গ্রামে দীপক নামের এক যুবক থাকত। তার বয়স ছিল প্রায় 28 বছর। তার স্বপ্ন ছিল অনেক বড়, কিন্তু তার পকেট ছিল সম্পূর্ণ ফাঁকা। প্রত্যেক দিন সকালে সে তার বাবার পুরনো সাইকেল নিয়ে বের হয় গ্রামের বাইরে ক্ষেতের মধ্যে কাজ করার জন্য। সারা দিন ঘাম ঝরায়, কিন্তু যখন সন্ধ্যার সময় নিজের ঘরে ফেরে, তখন তার মায়ের মুখের মধ্যে একটাই প্রশ্ন ওঠে, হে পুত্র, এইভাবে কতদিন চলবে? দীপকের কাছে এই প্রশ্নের কোনো উত্তর থাকে না। সে শুধুমাত্র একটু হাসে আর বলে, মা, একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু রাত্রের সময় যখন সে বিছানার মধ্যে শুতে যায়, তখন তার মনের মধ্যে প্রশ্ন ওঠে যে সত্যি কি সমস্ত কিছু ঠিক হবে? এরপর একদিন ওই গ্রামের মধ্যে একটি মেলা শুরু হয়। দীপক সেখানে যায়, আর সেখানে তার এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়, যার নাম দীনেশ। দীনেশ একসময় দীপকের সঙ্গে স্কুলে পড়তো। সে আজ একটি অনেক বড় গাড়িতে এসেছে। তার চেহারায় আত্মবিশ্বাস ফুটে উঠছিল, যেটা দীপক কখনোই অনুভব করেনি। দীনেশ দীপককে দেখে হাসে আর বলে, কি অবস্থা করে রেখেছিস? এখনো ক্ষেতের মধ্যে ঘাম ঝরাচ্ছিস? আরে পরিশ্রম করে কিছুই হয় না, বুদ্ধি লাগাতে হয়। এই সমস্ত কিছু দীপক চুপচাপ শুনতে থাকে, কিন্তু তার মনে মনে জ্বলন হতে থাকে, তার রাগ হয়। এর সঙ্গে সঙ্গে তার একটি প্রশ্ন ওঠে যে সত্যি কি পরিশ্রম বেকার? আপনাদের মধ্যে কারা কারা দীপকের জায়গায় নিজেকে দেখছেন? এমন কে কে আছেন যারা দিন রাত পরিশ্রম করেন, কিন্তু তবুও তাদের মনে হয় যে তাদের জীবন সেখানেই আটকে রয়েছে? আর এমন কে কে আছেন যারা নিজেদের আশেপাশে দীনেশের মতো লোকেদের দেখে রেগে ওঠেন, কিন্তু তারা নিজেরা বুঝতে পারেন না যে আসলে তারা কি করছে, যেগুলো আমরা পারছি না? এরপর একদিন যখন দীপক নিজের ক্ষেত থেকে বাড়ি ফিরছিল, তখন সে রাস্তায় এক বৃদ্ধ সাধুর দেখা পায়। ওই সাধুর চোখের মধ্যে একটি আজব উজ্জ্বলতা ছিল, যেন তিনি দীপকের মনের সমস্ত কথাকে পড়তে পারছেন। ওই সাধু দীপককে থামান এবং বলেন, হে পুত্র, তুমি এত নিরাশ কেন? তুমি যেটা চাও সেটা তোমার কাছেই আছে, শুধুমাত্র সেটাকে দেখার দৃষ্টিভঙ্গি থাকা দরকার। তখন দীপক বলে, হে গুরুদেব, আমি পরিশ্রম করি, কিন্তু কোনো কিছুই পরিবর্তন হয় না। লোকেরা আমার থেকে এগিয়ে যায়। তখন ওই সাধু বলেন, হে পুত্র, আমি তোমাকে 7টি এমন রহস্যের ব্যাপারে বলবো, যেগুলো তোমাকে অর্থ, সম্মান এবং ক্ষমতা দিতে পারে। এই জন্য এগুলিকে খুবই ধ্যান দিয়ে শুনতে হবে। কিন্তু এই রহস্যগুলিকে বোঝার জন্য সবথেকে প্রথমে নিজের মনকে তৈরি করতে হবে। দীপক হ্যাঁ বলে নিজের মাথা নাড়ে। এরপর ওই সাধু তাকে ওই রহস্যের কথা বলতে শুরু করেন। তিনি বলেন, প্রথম রহস্য হলো, নিজের পরিকল্পনা কখনোই কাউকে বলবে না। তুমি যেটা করতে চাও, ওই স্বপ্ন যেটা তোমার বুকের মধ্যে আটকে আছে, সেটা নিজের মধ্যেই রাখো। কারণ এই দুনিয়ায় 2 ধরনের লোক আছে, এক তারা যারা তোমার সফলতায় জ্বলে ওঠে, আর দ্বিতীয় তারা যারা তোমাকে টেনে নিচে নামাতে চায়।
যদি তুমি নিজের পরিকল্পনা সবাইকে বলে দাও, তাহলে লোকেরা সেটাকে নষ্ট করার চেষ্টা করবে। দীপক জিজ্ঞাসা করে যে বন্ধুদেরকেও নয়? সাধু বলেন, বন্ধুরাও হলো একটি মানুষ। আজ তারা তোমার সঙ্গে আছে, কিন্তু কাল তারা তোমার বিরুদ্ধে যেতে পারে। তুমি কি কখনো দেখনি যে লোকেরা প্রথমে প্রশংসা করে, এরপর সুযোগ পেলেই পিঠের মধ্যে আঘাত করে? আপনার সঙ্গে হয়তো এমনটা হয়েছে। আপনি কখনো কাউকে নিজের স্বপ্নের ব্যাপারে বলেছেন, আর সে আপনাকে নিয়ে মজা করেছে, অথবা সে আপনার পরিকল্পনা অন্য কাউকে বলে ফেলেছে, আর আপনার ওই স্বপ্নই থেকে গেছে। মহাত্মা বুদ্ধ এটাই বলতেন যে নিজের উদ্দেশ্যকে লুকাও আর নিজের পদক্ষেপকে দ্রুত করো। এটা হলো প্রথম রহস্য, যেটা আপনাকে শত্রুদের থেকে বাঁচাবে। ওই রাত্রে ওই সাধুর কথা দীপকের কানের মধ্যে ভেসে উঠতে থাকে। প্রথম রহস্য, নিজের পরিকল্পনা কখনোই কাউকে বলবে না। এটা তার কাছে একটি নতুন আলোর রশ্মির মতো ছিল। পরের দিন সকালে যখন সে ক্ষেতের দিকে যায়, তখন সে নির্ণয় নিয়ে ফেলে যে এখন সে আলাদা কিছু একটা করবে। কিন্তু তার কাছে না তো কোনো অর্থ ছিল, আর না ছিল কোনো সুযোগ। তবুও সে নিজের মনের মধ্যে একটি ছোট্ট পরিকল্পনা তৈরি করে। গ্রামের বাজারে প্রত্যেক সপ্তাহে একটি মেলা বসতো, আর সেখানে লোকেরা অনেক দূর দূরান্ত থেকে জিনিসপত্র বিক্রি করতে আসতো। দীপকও ভাবে যে আমিও যদি কিছু বিক্রি করি তাহলে কেমন হয়। এরপর সে নিজের মায়ের সঙ্গে কথা বলে, আর কিছু অর্থ ধার নিয়ে কয়েকটি মাটির বাসনপত্র কেনে। তার পরিকল্পনা ছিল যে সেগুলিকে ওই মেলাতে বিক্রি করবে, কিন্তু এবার সেটা কাউকেই বলা যাবে না, না নিজের বন্ধু বান্ধবকে, না নিজের পাড়া প্রতিবেশীদেরকে। এরপর সে ওই মেলার দিন খুব সকাল সকাল ওঠে, ওই বাসনপত্রগুলিকে সাইকেলের মধ্যে রেখে আর বাজারের উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাস্তায় তার দীনেশের সঙ্গে দেখা হয়। দীনেশ একটু হাসতে হাসতে বলে, আরে দীপক, এখানে দাঁড়িয়ে আছিস? তুই কি বাসনপত্র বিক্রি করতে যাচ্ছিস নাকি? দীপক একটু হেসে বলে, না না, ব্যাস মায়ের জন্য কয়েকটা নিয়ে যাচ্ছি। এরপর দীপক মনে মনে ভাবে যে ভালো হয়েছে আমি সত্যি বলিনি। ওই মেলাতে দীপক একটি ছোট্ট দোকান দেয়। প্রথমে তো লোকেরা শুধুমাত্র দেখতে থাকে, কিন্তু এরপর এক মহিলা আসেন, আর তিনি একটি বাসন হাতের মধ্যে নিয়ে বলেন যে এর দাম কত। এরপর দীপক তার দাম বলে। সে একটু ভয় পেয়ে যায় যে দাম বেশি বলে দিলাম না তো। কিন্তু ওই মহিলা কোনো কিছুই না বলে দুটি বাসন কিনে নেয়। ধীরে ধীরে আরও কিছু মানুষ তার কাছে আসে, আর সন্ধ্যার আগেই তার সমস্ত বাসনপত্র বিক্রি হয়ে যায়। এখন প্রথমবার তার হাতের মধ্যে তার রোজগার করা অর্থ ছিল। ওই অর্থ ছিল খুবই অল্প, কিন্তু দীপকের জন্য এটা কম কিছু নয়। সে অনেক খুশি হয়ে নিজের ঘরে ফেরে, আর মায়ের হাতে ওই অর্থ তুলে দেয়। এটা দেখে তার মা খুবই খুশি হয়। মা বলে, হে পুত্র, এটা তো শুধুমাত্র শুরু। ওই রাত্রে দীপক ঘুমাতে পারে না। সে ভাবে যদি সে দীনেশকে এই পরিকল্পনার ব্যাপারে বলতো, তাহলে হয়তো সে আমাকে নিয়ে মজা করত। তাই প্রথম রহস্যটি সম্পূর্ণরূপে কার্যকর হয়ে ওঠে। পরের দিন ওই সাধু বলেন যে দ্বিতীয় রহস্য হলো নিজের বুদ্ধি দিয়ে পরিশ্রম করা। ওই সাধু একটু হাসেন আর দীপককে বলেন, হে পুত্র, দেখলে প্রথম রহস্যটি কিভাবে কাজ করলো? এখন এই দ্বিতীয় রহস্যটির ব্যাপারে বোঝো। যে সমস্ত লোকেরা শুধুমাত্র ঘাম ঝরায় তারা মজদুর হয়ে রয়ে যায়, কিন্তু যারা বুদ্ধি লাগায় তারা মালিক হয়ে ওঠে। তুমি বাসনপত্র বিক্রি করলে, এটা ভালো কথা, কিন্তু একটু ভাবো, প্রত্যেকবার কি তুমি বাসনপত্র কিনে বিক্রি করেই যাবে? এমন কিছু একটা করো যাতে বারবার পরিশ্রম করতে না হয়, যেন একবার পরিশ্রম করলেই অনেক দীর্ঘ সময় পর্যন্ত লাভ পাওয়া যায়। তখন দীপক জিজ্ঞাসা করে যে সেটা কিভাবে হবে গুরুদেব? সাধু বলেন যে তুমি সব থেকে প্রথমে দেখো যে গ্রামের সমস্ত লোকেরা কি চায়, তাদের চাহিদাকে বোঝো। এরপর তাদের চাহিদাকে পূরণ করার পদ্ধতি খুঁজে বের করো। বুদ্ধি দিয়ে পরিশ্রম করার অর্থ হলো সঠিক সময়ে সঠিক কর্ম করা। ওই রাত্রে দীপক অনেক ভাবে। এরপর সে বুঝতে পারে যে গ্রামের লোকেরা বেশিরভাগ সময় এই অভিযোগ করে যে বাজার থেকে ভালো সবজি পাওয়া যায় না। যেগুলো পাওয়া যায় সেগুলো হয় খুবই দামি, না হয় খারাপ। দীপক ভাবে, যদি আমি নিজের ক্ষেতের মধ্যে সবজি তৈরি করি আর সেগুলোকে বাজারে বিক্রি করি তাহলে কেমন হয়? এই বিচার ছিল তার কাছে নতুন, কিন্তু তার মধ্যে ভয়ও ছিল। যদি ফসল খারাপ হয়ে যায়, যদি লোকেরা সেগুলোকে না কেনে তাহলে? এরপর ওই সাধুর কথা মনে পড়ে,
আর ভাবে যে সে চেষ্টা করবে। পরের দিন দীপক ক্ষেতের মধ্যে কাজ করা শুরু করে। সে তার বাবার কাছে কিছু বীজ চায় আর একটি ছোট্ট ক্ষেতে সবজি বপন করে। এরপর সে দিন রাত পরিশ্রম করে, জল দেওয়া, সার দেওয়া, পোকামাকড়কে পরিষ্কার করা, এই সমস্ত কিছু সে একাই করে। কিন্তু কিছুদিন পর অনেক বৃষ্টি হয়ে যায়। দীপকের ওই ক্ষেতে জল ভরে ওঠে। যেটুকু সবজি উৎপন্ন হয় সেগুলো বরবাদ হয়ে যায়। দীপক ওই ক্ষেতের পাশে বসে কাঁদতে শুরু করে। সে ভাবে যে হয়তো আমি কোনো বড় কিছু করার যোগ্যই নই। ঠিক ওই সময় তার মা আসে আর তাকে গলায় জড়িয়ে ধরে বলে, হে পুত্র, হার মেনে নেবে না। যারা বড় হয়ে ওঠে তারা বারবার আছড়ে পড়ে, কিন্তু তারা আবার উঠে দাঁড়ায়। মায়ের কথা শুনে দীপকের মনের মধ্যে আবার হিম্মত জাগে। সে আবার চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। এরপর সে গ্রামের এক বয়স্ক ব্যক্তির থেকে উপদেশ নেয় যে বৃষ্টি থেকে ক্ষেতকে রক্ষা করার জন্য কিভাবে নালা খোঁড়া যায়। এরপর সে আবার বীজ বপন করে, আর এবার কয়েক সপ্তাহের মধ্যেই তার ওই ক্ষেত সবুজে ভরে ওঠে। এরপর ওই সমস্ত সবজি দীপক ওই গ্রামের বাজারে বিক্রি করে। এবার তার আরও বেশি অর্থ উপার্জন হয়। লোকেরা তার প্রশংসা করতে থাকে। সবাই তাকে বলে যে এই সমস্ত সবজি তো শহরের থেকেও অনেক বেশি সতেজ, পরের বার আরও বেশি নিয়ে আসবে। এই সমস্ত কিছু শুনে দীপকের চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে ভাবে যে দ্বিতীয় রহস্যও কাজে লেগে গেল। বুদ্ধি দিয়ে পরিশ্রম করার ফলে পরিণাম অনেক বেশি ভালো পেলাম। এরপর দীপক তাদের গ্রামের এক জমিদারের থেকে সবজি তৈরি করার জন্য ক্ষেত ভাড়াতে নেয় এবং ওই ক্ষেতের মধ্যে বুদ্ধি দিয়ে পরিশ্রম করতে থাকে। ঠিক পরের দিনই ওই সাধু দীপককে বলেন যে তৃতীয় রহস্য হলো সময়কে বোঝো, তার সঠিক ব্যবহার করো এবং তাকে হাতিয়ার করে তোলো। দীপকের পরিশ্রম রং নিয়ে আসে। তার ক্ষেত অনেক সবুজ সবজিতে ভরে যায়। এরপর যখন সে ওই সমস্ত সবজিকে বাজারে নিয়ে যায় তখন সেখানে ভিড় লেগে যায়। সমস্ত সবজি এত বেশি সতেজ এবং সস্তা ছিল যে লোকেরা তার প্রশংসা করেই চলেছিল। ওই দিন সে প্রায় 1500 টাকা উপার্জন করে। সে ঘরে ফিরে যায় এবং ওই সমস্ত টাকা তার মাকে দেখায়। মা তাকে গলায় জড়িয়ে ধরে আর বলে, আমি জানতাম তুমি করে দেখাবে। দীপকের চোখ দিয়ে খুশির অশ্রু ঝরে পড়ে। গ্রামের সবাই বলাবলি করতে থাকে যে দেখো দীপককে, সে করে দেখিয়েছে। প্রথমে সে ক্ষেতের মধ্যে মজদুরি করত, আর এখন সে সবাইকে অবাক করে দিয়েছে। কিন্তু প্রত্যেক সাফল্যের সঙ্গে সঙ্গে লোকেদের ঈর্ষাও বাড়ে। এরপর একদিন দীনেশ তার বন্ধুদের সঙ্গে দীপকের ক্ষেতের মধ্যে আসে আর সে মজা করে বলে, দীপক, তুই তো অনেক বড় ব্যক্তি হয়ে উঠেছিস, তোর তো আমাদের সঙ্গে কথা বলার আর সময়ই নেই। দীপক একটু হেসে সেখান থেকে চলে যায়। কিন্তু ওই দীনেশের কথার মধ্যে এমন একটা কিছু ছিল যেটা দীপককে অস্বস্তিতে ফেলে দেয়। ঠিক ওই রাত্রেই ওই সাধুর সঙ্গে দীপকের আবার দেখা হয়। তিনি দীপকের প্রগতি দেখেন এবং বলেন, হে পুত্র, তুমি সময়ের সঠিক ব্যবহার করেছ, কিন্তু এখন চতুর্থ রহস্য শেখার সময় এসে গেছে। এরপর তিনি বলেন, চতুর্থ রহস্য হলো সঠিক লোকেদের চয়ন করো। তিনি বলেন যে তোমার সাফল্য এই ব্যাপারটির উপর নির্ভর করছে যে তুমি নিজের আশেপাশে কোন ধরনের লোকেদের রাখো, অথবা তুমি কোন ধরনের মানুষদের সঙ্গে ওঠা বসা করো। যে সমস্ত লোকেরা তোমাকে প্রেরণা দেয়, তোমার পরিশ্রমকে বোঝে, তারাই তোমার সঙ্গী হওয়া উচিত। আর যারা তোমাকে ঈর্ষা করে, তোমাকে নিচে নামানোর চেষ্টা করে, তাদের সব সময় দূরে রাখো। দীপক জিজ্ঞাসা করে, কিন্তু হে গুরুদেব, এটা কিভাবে জানবো যে কে ভালো আর কে খারাপ? তখন ওই সাধু বলেন যে লোকেদের তাদের বলা শব্দের মাধ্যমে নয়, তাদের করা কর্মের মাধ্যমে বিচার করো। যারা তোমার সফলতায় খুশি হবে তারাই তোমার বন্ধু, আর যারা তোমার উন্নতিতে ঈর্ষা করবে তারাই তোমার শত্রু। মহাত্মা বুদ্ধ বলতেন যে একজন খারাপ বন্ধু তোমার সমস্ত পরিশ্রমকেও বরবাদ করে দিতে পারে। এই জন্য খুবই চিন্তা ভাবনা করে নিজের বন্ধুকে চেনো। ওই সাধু আরও বলেন যে শুধুমাত্র শত্রুদের চিহ্নিত করাই যথেষ্ট নয়, তোমাকে এমন কিছু মানুষদেরও চিহ্নিত করতে হবে যারা তোমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। কোনো একা মানুষ কিছুই করতে পারে না। সঠিক লোকেদের সঙ্গ তোমার ক্ষমতাকে 10 গুণ বাড়িয়ে দিতে পারে। পরের দিন দীপক নিজের কাজকে আরও বড় করে তোলার সিদ্ধান্ত নেয়। সে ভাবে যে যদি সে গ্রামের বাইরের বাজারে সবজি বিক্রি করে তাহলে তার উপার্জন আরও বেশি হতে পারে, কিন্তু এর জন্য তার সাহায্যের দরকার ছিল।
এরপর দীপক কমল নামের এক যুবকের কাছে যায় আর তাকে নিজের সঙ্গে কাজ করার জন্য বলে। এদিকে কমলও একটি সুযোগের অপেক্ষায় ছিল। সেও একজন খুবই পরিশ্রমী যুবক ছিল। এরপর তারা দুজনে একসঙ্গে কাজ করতে শুরু করে। কমল ক্ষেতের মধ্যে পরিশ্রম করতে থাকে আর দীপক বাজারে গিয়ে প্রত্যেক দিন সবজি বিক্রি করতে থাকে। ধীরে ধীরে তাদের নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। তখন দীপক ভাবে যে সত্যি ওই সাধুর চতুর্থ রহস্য কাজ করে গেছে। সঠিক ব্যক্তির সঙ্গ তার ক্ষমতা হয়ে উঠেছে। এরপর তারা দুজনে একসঙ্গে পরিশ্রম করে অনেক অর্থ উপার্জন করতে থাকে। দীপকের মনে হয় যে এখন তার স্বপ্ন হয়তো পূরণ হতে চলেছে। কিন্তু কথায় আছে, সফলতা এত তাড়াতাড়ি পাওয়া যায় না। কারণ পরের দিন সকালে যখন দীপক ক্ষেতের মধ্যে যায়, তখন সে দেখে তার ক্ষেতের কিছুটা অংশ সম্পূর্ণভাবে শুকিয়ে গেছে। এরপর সে যখন খুব ভালোভাবে দেখে, তখন সে বুঝতে পারে যে তার ক্ষেতের মধ্যে যে জল পারাপারের নালা আছে সেটাকেও মাটি দিয়ে বেঁধে ফেলেছে, যার ফলে ওই নালার জল তার ক্ষেতের পৌঁছাতে পারেনি। এটা দেখে দীপক খুবই হতাশ হয়ে পড়ে, কারণ সে এখন বাজারে কি বিক্রি করবে? তার সমস্ত ক্ষেত তো শুকিয়ে গেছে। এদিকে দীপকের মায়ের হঠাৎ করে খুবই শরীর খারাপ হয়ে পড়ে। দীপকের চোখ দিয়ে জল ঝরে পড়ে। তার মনে হয় যে তার উন্নতির সময়ই কেন এত বাধা আসছে। সে মনে মনে ভাবতে থাকে, হয়তো সমস্ত কিছু শেষ হতে বসেছে। ঠিক ওই রাত্রেই তার সঙ্গে আবার ওই সাধুর দেখা হয়। তিনি দীপকের সমস্যা দেখেন এবং বলেন, হে পুত্র, এটা হলো তোমার পরীক্ষার সময়। এরপর তিনি বলেন যে পঞ্চম রহস্য হলো ধৈর্যের শক্তি। তিনি বলেন যে তোমাকে ধৈর্যের শক্তিকে বুঝতে হবে। যে সমস্ত লোকেরা সমস্যায় ভেঙে পড়ে তারা কখনোই উন্নতি করতে পারে না, আর যারা ধৈর্য রাখে তারা সমস্ত ঝড় তুফান পার হয়ে যায়। তখন দীপক বলে, হে বাবা, কিন্তু আমার মা খুবই অসুস্থ, আমার ক্ষেত বরবাদ হয়ে যাচ্ছে, আমি কত ধৈর্য রাখব? সাধু উত্তর দেন যে ধৈর্যের অর্থ হাতের ওপর হাত রেখে বসে থাকা নয়। ধৈর্যের অর্থ হলো সংকটের সময়ও সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের হিম্মত না হারা। মহাত্মা বুদ্ধ বলতেন, যে ব্যক্তি ধৈর্য রাখে সময় নিজেই তাকে রাস্তা দেখিয়ে দেয়। তোমার মায়ের শরীর খারাপ হলো তোমার জন্য একটি পরীক্ষা। তোমার ক্ষেতের বরবাদি হলো তোমার জন্য একটি চ্যালেঞ্জ। যদি তুমি এখন হার মেনে নাও তাহলে তোমার সমস্ত সংঘর্ষ বেকার হয়ে যাবে, কিন্তু যদি তুমি ধৈর্য রাখো তাহলে এই কঠিন সময়টিও পার হয়ে যাবে। দীপক ওই সাধুর কথা শোনে আর সে মনে মনে ভেবে নেয় যে সে কখনোই হার মেনে নেবে না। পরের দিন দীপক ওই কমলকে ডাকে এবং বলে যে আমাদের ক্ষেতকে ঠিক করা দরকার। কমল বলে, ভাই, আমি তোমার সঙ্গে আছি। এরপর তারা দুজনে ওই ক্ষেতের নালার মধ্যে পড়ে থাকা মাটিকে সরায় আর জল আসার রাস্তাকে পরিষ্কার করে। দীপক গ্রামের কিছু লোকেদের থেকে অর্থ ধার নেয় এবং তার মায়ের চিকিৎসা করায়। দিন রাত সে হাসপাতাল এবং ক্ষেতের মধ্যে ছোটাছুটি করতে থাকে। অনেক রাত্রি এমনও আসে যে সে ঘুমাতে পারে না। প্রায় এক সপ্তাহ পর তার মায়ের শরীরের উন্নতি হয়। এরপর তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। এখন দীপক স্বস্তির নিঃশ্বাস নেয়। এরপর সে যখন ক্ষেতের মধ্যে যায় তখন সে দেখে যে তার সবজি ধীরে ধীরে আবার ঠিক হয়ে উঠেছে। আবার সে ওই সবজি নিয়ে বাজারে যায়। এবার সে আরও বেশি অর্থ উপার্জন করে আর ওই অর্থ নিয়ে সোজা নিজের মায়ের হাতে তুলে দেয়। এটা দেখে তার মাও খুবই খুশি হয়ে ওঠে। ওই রাত্রে দীপক ভাবে যে যদি আমি ধৈর্য না রাখতাম তাহলে হয়তো আমি সমস্ত কিছু হারিয়ে ফেলতাম, কিন্তু শুধুমাত্র ধৈর্য আমাকে বাঁচিয়ে দিল। এরপর তার ওই সাধুর কথা মনে পড়ে যে সময় নিজেই রাস্তা তৈরি করে দেয়। আপনিও কি এমন কোনো সমস্যার মধ্যে পড়েছেন? আপনারও কি কখনো এমনটা মনে হয়েছে যে সমস্ত কিছু শেষ হয়ে যাবে? কিন্তু এই অবস্থায় যদি আপনি হিম্মত না হারেন, যদি আপনি ধৈর্য রাখেন, তাহলে দেখবেন আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে। ভগবান গৌতম বুদ্ধ বলতেন যে ধৈর্য হলো ওই চাবি, যে চাবি দিয়ে সমস্ত তালা খোলা যায়। এরপর দীপক এবং কমল একসঙ্গে মিলে আরও বেশি পরিশ্রম করে আর আরও অনেক বেশি সবজি উৎপাদন করে। এরপর তারা সেগুলোকে বাজারে নিয়ে যায় বিক্রি করার জন্য। কিন্তু একদিন হঠাৎ করে দীপক বুঝতে পারে যে তার সবজি আর আগের মতো বিক্রি হচ্ছে না। তাই পরের দিন দীপক এক গ্রাহককে ডেকে জিজ্ঞাসা করতে থাকে যে কি ব্যাপার, আপনি এবার আমার দোকান থেকে সবজি নিলেন না?
তখন ওই গ্রাহক বলে যে শুনলাম তোমার সবজির মধ্যে অনেক পোকা, তোমার সবজি খুবই খারাপ, লোকেরা বলছে তুমি খুবই খারাপ মাল বিক্রি করো। সেটা শুনে দীপক খুবই অবাক হয়ে ওঠে। সে বলে এই সমস্ত কিছু মিথ্যা, আমার ফসল সব থেকে ভালো। কিন্তু ওই গ্রাহক মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়। দীপক বুঝতে পারে না যে এই মিথ্যা কথা কে ছড়াচ্ছে। ঠিক তখনই কমল দৌড়ে আসে আর বলে, ভাই আমি জানতে পেরেছি যে দীনেশ এবং তার বন্ধুরা গ্রামের মধ্যে এই মিথ্যা কথা বলে বেড়াচ্ছে, সে তোমার নাম খারাপ করছে। এটা শুনে দীপকের চেহারা রেগে লাল হয়ে যায়। সে বলে যে আমি কখনোই কারোর খারাপ করিনি, আমি এক্ষুনি গিয়ে দীনেশের সঙ্গে কথা বলবো। কিন্তু কমল বলে, না ভাই, সে তোমার কোনো কথা শুনবে না। ওই দিন দীপক খুবই হতাশ হয়ে নিজের ক্ষেতের মধ্যে বসে থাকে। ঠিক তখনই ওই সাধু সেখানে এসে উপস্থিত হয়। তিনি দীপকের এই সমস্যা দেখেন এবং বলেন, হে পুত্র, এখন ষষ্ঠ রহস্য শেখার সময় এসে গেছে। তখন দীপক বলে, হে বাবা, আমার শত্রুরা আমাকে বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে, এখন আমি কি করব? তখন ওই সাধু বলেন, ষষ্ঠ রহস্য হলো নিজের শত্রুদেরকে বোঝো। যে সমস্ত লোকেরা তোমার প্রতি ঈর্ষা করে, তাদের মনের মধ্যে কি চলছে এটা জানা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি তুমি নিজের শত্রুর দুর্বলতা এবং তার চিন্তা ভাবনাকে জেনে ফেলো, তাহলে তুমি তাকে হারাতে পারো। তিনি আরও বলেন যে শত্রুর চিন্তা ভাবনাকে বোঝার জন্য তোমাকে তার মতো চিন্তা ভাবনা করতে হবে। দীনেশ তোমাকে দেখে জ্বলে, কারণ তোমার সফলতাকে সে নিজের অপমান বলে ভাবে। সে চায় যে তুমি অসফল হয়ে ওঠো, যাতে করে সে নিজেকে ভালো প্রমাণিত করতে পারে। কিন্তু তার এই জ্বলন হলো তার মুখ্য দুর্বলতা। তোমাকে তার এই দুর্বলতার ফায়দা নিতে হবে। তখন দীপক বলে, কিন্তু কিভাবে? সাধু বলেন যে মহাত্মা বুদ্ধ বলতেন, শত্রুকে হারানোর জন্য সবথেকে প্রথমে তাকে জানো। তোমাকে এটা জানতে হবে যে দীনেশ কি চায়, তার পরিকল্পনা কি। এরপর তুমি তার বিরুদ্ধে রণনীতি তৈরি করতে পারো। কিন্তু মনে রাখবে, রেগে গিয়ে কখনোই কোনো সিদ্ধান্ত নেবে না। শান্তিতে ভাবো আর পদক্ষেপ নাও। দীপক ওই সাধুর কথা খুবই ধ্যান দিয়ে শোনে। এরপর সে মনে মনে একটি পরিকল্পনা তৈরি করে। সে কমলের সঙ্গে আলোচনা করে যে হয়তো দীনেশ আমাদের ফসলের আরও ক্ষতি করার চেষ্টা করবে। তাই দীপক গ্রামের কিছু বিশ্বস্ত লোকেদের নিজের ক্ষেতের দেখাশোনার জন্য রাখে। এরপর দীপক গ্রামের প্রধানের সঙ্গে আলোচনা করে, নিজের সমস্যার কথা বলে। ওই প্রধান বলেন যে আমি তোমার সঙ্গে আছি, যদি দীনেশ কোনো খারাপ কাজ করে তাহলে আমি তার সঙ্গে কথা বলবো। এরপর দীপক একটু স্বস্তি অনুভব করে। এরপর সে বাজারে সমস্ত লোকেদের নিজের ফসলের ব্যাপারে ছড়ানো মিথ্যাকে খণ্ডন করে। সে বলে যে আপনারা নিজেই দেখে নিন, আমার ফসল সব থেকে ভালো। এরপর কিছু গ্রাহকেরা তার কথা বিশ্বাস করে এবং আবার তার সবজি কিনতে শুরু করে। এদিকে দীনেশ আবার একদিন রাত্রে তার বন্ধু বান্ধবদের নিয়ে দীপকের ক্ষেতের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করে। কিন্তু দীপক আগে থেকেই রক্ষীদের ব্যবস্থা করে রেখেছিল। গ্রামের লোকেরা ওই দীনেশকে ধরে ফেলে এবং প্রধানের কাছে নিয়ে যায়। এরপর গ্রামের প্রধান দীনেশকে খুবই অপমান করে এবং শাস্তি দেয়। এরপর দীনেশ নিজের ভুল স্বীকার করে এবং কখনো এই ধরনের কর্ম না করার প্রতিজ্ঞা নেয়। দীপকও তাকে ক্ষমা করে দেয়। এরপর দীপক আরও বেশি সফলতা অর্জন করতে থাকে। তার নাম চারিদিকে ছড়িয়ে পড়ে। সে ভাবে এখন হয়তো আমার স্বপ্ন পূরণ হতে চলেছে, কিন্তু এখন একটি গুরুত্বপূর্ণ রহস্য বাকি ছিল। তাই পরের দিন শেষবারের মতো ওই সাধুর সঙ্গে দীপকের দেখা হয়। এরপর ওই সাধু বলেন যে সপ্তম রহস্য হলো সবসময় নিজের লক্ষ্যের দিকে ফোকাস রাখো। বেশিরভাগ লোকেরাই সমস্যার মধ্যে নিরাশ হয়ে পড়ে, তারা কখনোই নিজের লক্ষ্যে টিকে থাকতে পারে না। আর যে সমস্ত লোকেরা যে কোনো অবস্থায় নিজের স্বপ্নের প্রতি সমর্পিত হয়ে থাকে, তারা একদিন এই দুনিয়াকে বদলে ফেলে। এই সমস্ত কিছু শোনার পর দীপক নিজের লক্ষ্যের দিকে আরও বেশি করে এগিয়ে যেতে থাকে। ক্রমাগত দিন রাত পরিশ্রম করতে থাকে আর অবশেষে সে একজন অনেক বড় ব্যবসায়ী হয়ে ওঠে। সে অনেক বেশি মান সম্মান ধন সম্পদের অধিকারী হয়ে ওঠে। এরপর একদিন দীপককে ওই গ্রামের মেলায় সবার সামনে সম্মানিত করা হয়। তো বন্ধুরা, আপনি কি নিজের লক্ষ্যের প্রতি ক্রমাগত সমর্পিত হয়ে থাকেন, নাকি সমস্যা এলেই আপনিও ভেঙে পড়েন? দীপকের কাহিনী এখানেই শেষ হয়ে পড়ে, কিন্তু তার শিক্ষা আমাদের সঙ্গে থেকে যায়। বন্ধুরা, আশা করি আপনিও এই 7টি রহস্যের ব্যাপারে খুব ভালোভাবে বুঝে গেছেন। এই 7টি রহস্যকে যদি আপনিও নিজের জীবনে লাগু করেন, তাহলে আপনিও একদিন মান সম্মান ধন সম্পদের অধিকারী হয়ে উঠবেন
আর আপনিও সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।